এই বৌমা, বৌমা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। একটু পরেই তো আমার ছেলে অফিসে যাবে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? তুমি জানো না ও ঘুম থেকে উঠে স্নান করতে যায়, আর স্নান করে এসে ওর খাবার তৈরি রাখতে হয়? আমি এইভাবেই ওকে মানুষ করেছি। এখন তুমি হঠাৎ করে এসে ওর নিয়ম পাল্টে দিতে পারো না। ওঠো তাড়াতাড়ি। সবে তো সকাল 6টা বাজে মা, ও তো এখন ঘুম থেকে উঠবে না। ও ওঠার আগে আমি সব তৈরি করে দেব, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর আধ ঘন্টা ঘুমাই, তারপর উঠে যাব। এখনো আধ ঘন্টা? মানে 30 মিনিট? তুমি কি বড়দের কথা শোনো না, নাকি তুমি শুধু আমাকে অপমান করবে বলে এরকম ব্যবহার করছো? আমি নিজে ঘুম থেকে উঠে তোমাকে ডাকতে এলাম, আর তুমি আমাকে বলছো এখনো 30 মিনিট বাকি? কাল বিয়ে করে আজকে 2 দিন হয়নি, আর এখনই মুখে মুখে উত্তর দিচ্ছ? না মা, আমি সেভাবে বলতে চাইনি। আসলে এই কয়েকদিন খুব খাটাখাটনি হয়ে গেছে তো, একদমই বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। আমি একটু পরেই উঠে যাব। অদিতি দেবী অনিন্দিতার কোনো কথা শোনে না। সেখানে দাঁড়িয়ে সমানে তাকে ঘুম থেকে ওঠার জন্য জোর করতেই থাকে। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ক্লান্ত থাকা সত্ত্বেও অনিন্দিতাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। ঘুম থেকে উঠে স্নান করে সে ঘরের সমস্ত কাজ করতে থাকে। সবার জন্য সকালের খাবার বানিয়ে টেবিলে সাজিয়ে দেয়। সবাই খেতে বসলে অনিন্দিতা তার ননদ মৌমিতাকেও কোথাও দেখতে পায় না। সে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, মা, মৌমিতা কোথায়? ওকে ডেকে নিয়ে আসবো? খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। শ্বশুর বাড়িতে এসে আমি আজকে প্রথম রান্না করলাম, সবাই একসঙ্গে মিলে খেলে খুব মজা হবে। অত মজার কথা তোমাকে ভাবতে হবে না। একে এত বেলা করে ঘুম থেকে উঠেছো, একটা দোষ করে হয়নি যে আবার তুমি মৌমিতাকে ডাকতে যাচ্ছ? ও 12টার আগে ঘুম থেকে ওঠে না। বাচ্চা মেয়েটা আমার কয়েকদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে কতদিন কতক্ষণ ঘুমাতে পারবে জানি না। ওকে এখন ঘুমাতে দাও। অনিন্দিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই অবাক হয়। একদিকে সে মাত্র 30 মিনিট বেশি ঘুমাতে চেয়েছিল বলে তার শাশুড়ি মা তাকে জানায় তাই বলে অপমান করে। অন্যদিকে সেই শাশুড়ি মাই নিজের মেয়েকে 12টার আগে ঘুম থেকে উঠতে দেয় না। এত কিছু ভেবেও কিছু বলে না অনিন্দিতা। সে খাবার টেবিলে বসতে যায়, তখনই হঠাৎ করে তার শাশুড়ি মা বলে, কি অদ্ভুত মেয়ে গো তুমি, কোন রকম শিক্ষা দীক্ষা পাওনি? এইভাবে শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে খেতে বসতে হয়? ঘরের গৃহিণীদের কর্তব্য যতক্ষণ অন্যরা না খাবার খাচ্ছে ততক্ষণ তাদের খাবার পরিবেশন করা। সবার খাওয়া হয়ে গেলে তারপর নিজে খেতে বসা, আর তুমি আমাদের সাথে বসতে চাইছো? আহ মা, সকাল থেকে এত খিটখিট কেন করছো বলো তো? সেই ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম সকাল 6টার সময় অনিন্দাকে ডাকতে চলে গিয়েছিলে। মেয়েটা এতক্ষণ ধরে খেটে খুঁটে রান্না করলো, আর এখন ওকেই খেতে বসতে দিচ্ছ না? তুমি তো এমন ছিলে না মা। প্রণবের কথা শুনে তার মা অদিতি দেবী কান্নার অভিনয় করতে থাকে। তোমরা কে কোথায় আছো গো? দেখে যাও, আমার ঘরের অবস্থা দেখে যাও। কালকে নতুন বউ বাড়িতে এলো, আর আজকেই আমার ছেলে পর হয়ে গেল। আমি এখন কোথায় যাব? আমাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করেছিস? আগে থাকতেই সত্যি কথা বলে দে বাবা, আমি ঠিক নিজের মতো একটা মাথা গোজার ঠাঁই জোগাড় করে নেব। তোদেরকে আর কষ্ট দেব না। কেন এরকম বলছো মা? বোন তো এখন খেতে আসবে না, আর খাবার টেবিলে আমরা এখন দুজন বসে আছি। আমাদের যা যা দরকার আমরা নিয়ে নেব। অনিন্দিতা আমাদের সাথে খেলে আমাদের তো কোনো অসুবিধা হবে না। শুধু এইটুকু বলাতে তুমি এত কিছু বলে দিলে? বাহ, খুব ভালো। একদিনও হলো না এই মেয়ের বাড়িতে এসে, আর একদিনই স্বামীকে কিরকম নিজের আঁচলে বেঁধে রেখেছে দেখো। থাক বাবা, আমি আমার খাবার নিয়ে ঘরে চললাম। তোরা স্বামী স্ত্রী টেবিলে বসে খা। এই বলে অদিতি দেবী সেখান থেকে তার নিজের খাবারটা নিয়ে ঘরে চলে যায়। তার ব্যবহারে প্রণব বা অনিন্দিতা দুজনেই খুবই অবাক হয়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। অনিন্দিতার ঘুম থেকে উঠতে 5 মিনিট দেরি হলে অদিতি দেবী সারা পাড়ার কাছে তার বৌমার নামে নিন্দা করতে শুরু করে দেয়। অন্যদিকে তার নিজের মেয়ে 12টার জায়গায় 11:30টায় উঠে গেলে তার মেয়ের শরীর খারাপ হলো কিনা এই নিয়ে সে চিন্তা করা শুরু করে দেয়। একদিন অনিন্দিতা বাথরুমে স্নান করছে, এমন সময়, বৌদি, ও বৌদি, কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমার আর কতক্ষণ লাগবে? তুমি জানো না আমি শপিং করতে বেরোবো, তুমি আমার আগে স্নান করতে চলে গেলে কেন? কি হয়েছে রে মা, এত চেঁচামেচি করছিস কেন? কি করেছে তোর সাথে? দেখো না মা, আমি শপিং করতে যাব, তাই তাড়াতাড়ি করে স্নান করতে এলাম, আর এসে দেখি বৌদি বাথরুমের ভেতরে। কখন থেকে ডাকছি, বেরোচ্ছেই না। 5 মিনিট ধরে আমি জামা কাপড় নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। তাদের এত ডাকাডাকির পর খুব তাড়াতাড়ি করে স্নান করে অনিন্দিতা বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে মা, কিছু দরকার? আসলে অনেকক্ষণ রান্নাঘরে থেকে গরম লাগছিল, তাই একটু স্নান করতে এসেছিলাম। 2 মিনিটও হয়নি বোধহয়। এতক্ষণ স্নান করতে লাগবেই বা কেন তোমার? সারাদিনে এতবার স্নান করলে তো ট্যাঙ্কের জল আমাদের এমনি এমনি খালি হয়ে যাবে। সারাদিনে একবার স্নান করাই যথেষ্ট।
তাহলে শুধু শুধু এত জল অপচয় করো কেন? পরের দিন থেকে 1 মিনিটে স্নান করে বেরোনোর চেষ্টা করবে। আর মৌমিতা ঘুম থেকে ওঠার পর কখনোই বাথরুমে যাবে না, স্নান করবে, তারপর যা কাজ করার করবে। আমি তাই যেতাম মা, কিন্তু মৌমিতার বাথরুমে ঢুকে গেলে ওর তো 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তাই আমি ওর আসার আগে একটু তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। দেখলে মা, আমাকে স্নান করা নিয়ে কেমন খোঁটা দিল। ওকে তুমি 1 মিনিটে স্নান করতে বলেছো, তাই ও তোমাকে শুনিয়ে দিল যে তোমার মেয়ে 1 ঘন্টা ধরে স্নান করে। তোমার কথা শোনানোই কোনো লাভ হবে না, বুঝলে? এটা আমার বাড়ি, আমি 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ধরে স্নান করব, তাতে তোমার কি? প্রণব দূর থেকে দাঁড়িয়ে সবই শুনতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। সে মনে মনে ভাবে, মাকে আবার কিছু বললেই মা আবার বৃদ্ধাশ্রমে যাবার হুমকি দেবে, আর বোনকে কিছু বলে তো লাভ নেই, যা করছে করুক। এমনিতেই আর কয়েকদিন পরে ও শ্বশুর বাড়ি চলে যাবে। এখন আমি আর বকাবকি করে ওর মনে কষ্ট দিতে চাই না বাবা, থাক বরং। এই বলে প্রণব সেখান থেকে চলে যায় এবং বাকিরাও যে যার কাজে চলে যায়। বিয়ে করে আসার পর থেকেই অনিন্দিতা মেয়ে এবং বৌমার মধ্যে পার্থক্য খুবই ভালোভাবে বুঝতে পারে। তার শাশুড়ি মা এক মুখে দুরকম কথা বলে। একদিকে সে নিজের মেয়ের জন্য তার মেয়ের কথা শুনে চলবে এমন জামাই চাইতো, আবার অন্যদিকে তার ছেলে প্রণব নিজের স্ত্রীকে সাপোর্ট করে কোনো কথা বললেই সে কান্নাকাটি করা শুরু করে দিত। এভাবেই দিন কাটতে থাকে। কিছুদিনের মধ্যেই অনিন্দিতার ননদ মৌমিতার সঙ্গে সঞ্জীবের বিয়ে হয়ে যায়। মৌমিতার শ্বশুরবাড়ির লোক তাকে ঠিকভাবে ঘুমাতে দিচ্ছে কিনা, তাকে দিয়ে অনেক বেশি কাজ করাচ্ছে কিনা, এসব ভেবে অনিন্দিতা দেবী খুবই চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার মা, 3-4 দিন হতে চললো আপনি না ঠিকভাবে খাচ্ছেন, না ঠিকভাবে ঘুমাচ্ছেন। এরকম করলে তো আপনার শরীর খারাপ করবে। কি করে খাবো বলো তো? আমার মেয়েটা ওখানে একা একা আছে, ঠিকভাবে ওর ঘুম হচ্ছে কিনা, ঠিকভাবে খাওয়া হচ্ছে কিনা কিছুই তো বুঝতে পারছি না আমি। ও একদম কাজ করতে পারে না। ও তো আমাদের খুব আদরের ছিল, ওকে দিয়ে ওর শ্বশুর বাড়ির লোকে কাজ করেছে কিনা তাও আমি ঠিকঠাক ভাবে জানতে পারছি না। আপনি এক কাজ করুন মা, আপনি মৌমিতাকে ফোন করুন, ওর থেকে জিজ্ঞাসা করে নিন ও কেমন আছে, তাহলে আপনার চিন্তা কমে যাবে। অনিন্দিতার কথা শুনে তার শাশুড়ি মা মৌমিতাকে ফোন করে। মৌমিতা ফোন তুলেই হাওমাও করে কাঁদতে শুরু করে দেয়। আমি বাড়ি যাব মা, আমি এখানে আর থাকতে পারছি না। এরা আমাকে প্রত্যেকদিন 9টার সময় ঘুম থেকে তুলে দেয়। তুমি বলো, আমার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে? তারপর আমাকে সারাদিনে 3-4 বার চা বানাতে হয়। আগে আমি বিছানায় শুয়ে শুয়ে বেড টি পেয়ে যেতাম, আর এখন বেড ছেড়ে উঠে গিয়ে টি বানাতে হচ্ছে। এইসব শুনে অদিতি দেবী খুবই রেগে যায়। কি বলছিস কি তুই? আমি তো ভেবেছিলাম তোর শ্বশুর বাড়ির লোক অনেক ভালো, ওরা তো বলেছিল তোকে মেয়ের মতো রাখবে, তাহলে তোকে দিয়ে এত কাজ করেছে। সঞ্জীব কিছু বলছে না? বিয়ের আগে শাশুড়ি মায়েদের দেওয়া কথায় অত বিশ্বাস করতে নেই। তুমিও তো বৌদির বাপের বাড়িতে বলেছিলে ওকে তুমি তুলোই মুড়িয়ে রাখবে। তুমি কি করেছো কখনো? তুমি আমার বিয়ে দিয়ে খুব ভুল করেছো মা। আমি বিয়ের আগেই খুবই শান্তিতে থাকতাম, এখন আবার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। এভাবেই তারা মা মেয়ে নানান রকমের গল্প করতে থাকে। মাঝে মাঝে মৌমিতা তার মাকে ফোন করে তার শাশুড়ি মায়ের নামে নানান রকমের নিন্দা করে। অন্যদিকে অনিন্দিতা তার বাড়িতে ফোন করলে অদিতি দেবী তার পাশে দাঁড়িয়ে থাকে, অনিন্দিতা তাদের নামে তার মায়ের কাছে কিছু বলছে কিনা সেটা শোনার জন্য। একদিন অফিস থেকে ফেরার সময় প্রণব অনিন্দিতার মায়ের জন্য একটি শাড়ি কিনে নিয়ে আসে। সেটা দেখে অদিতি দেবী বলে, এত সুন্দর শাড়িটা তুই তো শাশুড়ির জন্য এনেছিস খোকা? তুই আমার জন্য তো কোনোদিনও এত দামি শাড়ি কিনে আনিসনি। মায়ের থেকে এখন শাশুড়ি বেশি আপন হলো। তা বেশ, আমি আর কদিনই আছি বল, আজ আছি কাল নেই। এত দামি শাড়ি নিয়ে আমি কি বা করবো? সব সময় আজে বাজে কথা কেন বলো মা? আসলে সামনেই তো অনিন্দিতার মায়ের জন্মদিন, উনি বয়স্ক মানুষ, ওনাকে শাড়ি ছাড়া কি বা দেবো, তাই তো এটা নিয়ে এলাম। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে খোকা, এটা তুই দিস না। আর বয়স্ক মানুষ যখন জানিসই, তখন আবার জন্মদিনে উপহার দেওয়ার কি আছে? এইসব জন্মদিন ছোট বাচ্চাদেরই মানায়। শাড়িটা এখানে রেখে যা। এভাবে অদিতি দেবী সেদিন প্রণবের কাছ থেকে তার শাশুড়ি মায়ের জন্য আনা শাড়িটা নিয়ে নেয়। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন মৌমিতা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছে, এমন সময়, 2 দিন পরে যে আমার জন্মদিন, সেটা কি তোর মনে আছে? বিয়ের পরে এটা কিন্তু আমার প্রথম জন্মদিন। আমি যাতে সবাইকে দেখাতে পারি আমার জামাই আমাকে কত ভালো উপহার দিয়েছে, সেটা মাথায় রেখেই কিন্তু উপহার কিনবি। আর উপহার? তোমার জন্য একটা শাড়ি কিনতে পারবো কিনা তারও ঠিক নেই। তোমার জন্য একটা গিফট কিনেছিলাম, সেটা দেখে আমার শাশুড়ি মা সঞ্জীবকে যা বকা বকলো, তোমাকে আর কি বলবো। সঞ্জীব তো কিছু বলতেই পারে না,
ও কিছু বলতে গেলেই আমার শাশুড়ি মা আমাকে বলে যে আমি নাকি বিয়ে করে আসতে না আসতেই স্বামীকে আঁচলে বেঁধে ফেলেছি। আর আমাকে যা খাটাই তোমাকে কি বলবো। প্রথম প্রথম শুধু চা বানাতে বলতো, এখন সবকিছুই আমাকে করতে হয়। আমি একটু নিঃশ্বাস নেওয়ার সময়ও পাই না, জানো মা। এসব শুনে খুবই রেগে যায় অদিতি দেবী। সে মৌমিতাকে কয়েকদিনের জন্য নিজের বাড়িতে ডেকে নেয়। মৌমিতা অনেক বড় বড় ব্যাগ নিয়ে বাপের বাড়িতে ফিরে এলে পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে নানান রকমের আলোচনা করে। একদিন দুই প্রতিবেশী মহিলা তাদের বাড়িতে আসে। কি গো প্রণবের মা, শুনলাম নাকি তোমার মেয়ে বাক্স গুছিয়ে বাপের বাড়িতে ফিরে এসেছে। বিয়ে করে 1 মাসও হলো না আর মেয়ে বাপের বাড়িতে চলে এলো। তাহলে আর কি করবে শুনি? সারাদিন মেয়েটাকে দিয়ে এত কাজ করায়, মেয়েটাকে শান্তি করে একটু স্নান করতেও দেয় না, ঘুমাতে দেয় না। মেয়েটা নিজের ইচ্ছায় কিছু কিনতে চাইলেও তাকে দেওয়া হয় না। এরকম বাড়িতে নিজের মেয়েকে রাখা যায়? তোমাদের তো মেয়ে নেই, তোমরা বুঝবে না। তা না হয় নাই বুঝতে পারি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তুমি নিজের বৌমার সঙ্গে যেগুলো করেছো আর করছো, উপরওয়ালা সেগুলোই তোমাকে ফেরত দিচ্ছে। তোমার বৌমাকে তো সারাদিন রান্নাঘরেই থাকতে দেখি। এতগুলো দিন হয়ে গেল একবারও বাপের বাড়িতে যেতে দিলে না। বাপের বাড়ি কারোর সাথে ফোনে কথা বলে কিনা তাও সন্দেহ। সব সময় তো কাজই করে চলেছে। এগুলো তো তোমার কোনোদিনও চোখেই পড়তো না। তাই তোমাকে বোঝানোর জন্যই হয়তো উপরওয়ালা তোমার মেয়ের সঙ্গে এমনটা করেছে। না না কাকিমা, সেরকম কিছু নয়। আপনি প্লিজ এরকম বলবেন না। আমি এখানে যথেষ্ট ভালো আছি। সারাদিন কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। সবাইকে খুশি রাখতে পারলেই আমি খুশি। পাড়া প্রতিবেশীর সামনে নিজের বৌমাকে এরকম কথা বলতে দেখে অদিতি দেবী নিজের ভুল বুঝতে পারে। সে সকলের সামনে তার বৌমার কাছে ক্ষমা চায় এবং তাকে কথা দেয় সে আর কখনো দুমুখ আচরণ করবে না। সে যেভাবে তার নিজের মেয়েকে আগলে রাখে সেভাবেই তার বৌমাকেও আগলে রাখবে।